হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? কেমন আছো তোমরা? আহ, শরীর কেমন আছে, পড়াশোনা কেমন চলছে এবং মন কেমন আছে এটা আমাকে জানাও খুব জলদি কমেন্টে। এবং আজকে যেহেতু আমাদের এই সাজেশন লাইফটা হচ্ছে পাবলিক যাচ্ছে, তো তোমাদের যত ফ্রেন্ডস আছে যারা হচ্ছে ইংলিশ নিয়ে স্ট্রাগল করে, যারা আসলে ইংলিশের পরীক্ষার আগে প্যানিক করে, তাদেরকে অবশ্যই জানিয়ে দাও, কমেন্টে মেনশন দাও, ইনবক্সে পাঠিয়ে দাও এবং লাগলে কল দিয়ে ডাক দাও যে এই জলদি আসো, ইংলিশের সাজেশন লাইফ চলতেছে। তাজরিয়ান আমার সাথে অলরেডি জয়েন করে ফেলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাজরিয়ান, কেমন আছো তুমি? জানাও, তোমার ফ্রেন্ডদেরকে জানাও যে হচ্ছে সাজেশন লাইভ শুরু হয়ে গিয়েছে। ডোন্ট বি সেলফিশ, কেউ সেলফিশ হও না, সবার জন্য সাজেশন এটা। ওয়ালাইকুম সালাম জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে অলরেডি তাজরিন এবং জান্নাত জয়েন করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াসিন আরাফাত, তুমি কেমন আছো? তোমার বন্ধুদেরকে জানাও যে হচ্ছে আমাদের ইংলিশ সাজেশন লাইভের সাজেশন লাইভ শুরু হয়ে গিয়েছে। কমেন্টে জানাও কে কে আছো। কমেন্টে আমাকে একটা জিনিস কমেন্টে জানাও, বুঝছো? সেটা হচ্ছে ইংলিশের কার কোন টপিকে সমস্যা হয় এটা একটু জানাও তো কমেন্টে আগে। আজকে একটু পরে বলি, আরে মানুষজন আসুক, এরপরে বলি আজকের লাইফের স্ট্রাকচারটা কীরকম হবে। বাট হচ্ছে আমাকে আগে জানাও যে ইংলিশের কোন টপিকটাতে তোমাদের সবার সমস্যা বেশি হয়। ওকে, সেটা ফার্স্ট পেপার হতে পারে, সেকেন্ড পেপার হতে পারে, যে কোনো আইটেম হতে পারে, কোনো একটা পার্টিকুলার টপিক হতে পারে, কোনো একটা টপিকের কোনো একটা সাব টপিক হতে পারে। জানাও জাস্ট যে কোনটাতে তোমরা সমস্যা ফেস করো। ক্লাস এইটের ক্লাস কখন হবে ভাইয়া? ক্লাস এইটের সাজেশন লাইভ হচ্ছে তোমাদের এফআরবিতে অলরেডি সম্ভব চলছে, যদি হচ্ছে আজকে এইটেরটা স্কেজুলড আছে। হ্যাঁ, সো তোমাদেরটা অ্যাপে চলছে। চেঞ্জিং সেন্টেন্স, আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব, আচ্ছা, এগুলো তো ব্যাকরণের অর্থাৎ গ্রামারের। তো গ্রামারের আসলে সাজেশন হয় না, এগুলো নিজেও ঠিকমতো পড়তে হবে। ঠিক আছে, সেটার জন্য আমাদের এফআরবি আছে, এফআরবি ক্লাসেসগুলো আছে, সেগুলো করো, আবার রিওয়াচ করো। লাগলে মানে আরও ডিটেলে জানতে চাইলে একাডেমিক ক্লাসগুলো রিওয়াচ করো। ঠিক আছে, রুলসের উপরে তো আসলে সাজেশন হয় না। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, ওকে ওকে ওকে, আন্ডারস্ট্যান্ডেবল। ট্যাগ কোয়েশ্চেনের সমস্যা হয়? আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন তো অনেক ইজি, ট্যাগ কোয়েশ্চেন তো খুবই ইজি। তো তুমি জাস্ট একটা সেন্টেন্সের পর জিজ্ঞেস করবা যে ইজ ইট ট্রু অর নট, ইজ ইট দ্যাট অর নট। আর অল্প কিছু এক্সেপশনাল রুলস আছে। ভাইয়া রাইট ফ্রম দ্য ভার্ব, আচ্ছা আচ্ছা আচ্ছা। পোয়েম কোয়েশ্চেন্স ভাইয়া, আচ্ছা, মোসাম্মদ সায়েলা পারভিন হয়তো তার মার আইডি থেকে কমেন্ট করছে পোয়েম কোয়েশ্চেন্স আর ভেরি ইজি। পোয়েম কোয়েশ্চেন্স নিয়ে আমি যেটা বলবো যে প্যানিক করা যাবে না, জাস্ট পোয়েমগুলো ভালো করে পড়ো, পোয়েমের আইডিয়াটা বুঝো যে পোয়েমটা আসলে কি বুঝতে চায়, পোয়েম থেকে লার্নিংটা কি সেটা বুঝে জাস্ট লিখলেই হবে। ওকে, পোয়েম মুখস্থ করার দরকার নেই, কিছু মুখস্থ করার দরকার নেই। প্যারাগ্রাফ এন্ড কম্পোজিশন, আলী আকবর, এই জিনিসটা আজকে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না আর। পোয়েম কোয়েশ্চেন সহজ সহজ পদ্ধতি কি আচ্ছা সরি মিস করে গেছি। সারা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাইয়ের ক্লাস শেষ করে দেখি আপনার ক্লাস চলে, তাই আপনার ক্লাসে কীভাবে কমন গায়েব হয়ে গেল নাকি? আচ্ছা, শেয়ার করছি, ওকে ওকে, নাইস, থ্যাংক ইউ মিনস আ লট। আচ্ছা, রিঅ্যারেঞ্জের প্রবলেম হয়? রিঅ্যারেঞ্জ ইজ ভেরি ইজি, ডোন্ট ওয়ারি। স্টোরি অ্যান্ড পোয়েম কোয়েশ্চেন, সামারি তো ইজি আসলে, 1/3 অফ দ্য কোয়েশ্চেন, দ্যাটস ইট। আচ্ছা, চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। ঠিক আছে, অষ্টম শ্রেণীর সাজেশন লাইভ কোথায় হবে? অ্যাপে হবে। ওকে, অ্যাপে হবে, তোমাদের এফআরবি ক্লাস যেখানে হয়, এফআরবি ক্লাস যেভাবে হয় সেভাবে হবে। ওকে, তো ভাইয়া আমি সামিরা, আমার পোয়েম কোয়েশ্চেন আর রাইট ফর্ম অফ ভার্বের প্রবলেম আছে। আচ্ছা, পোয়েম কোয়েশ্চেন্সেরটা আজকে বুঝিয়ে দিব কীভাবে করতে হয়। ঠিক আছে, তাছাড়া ক্লাসে তো আরও ডিটেল ডিসকাস করা হবেই। আর রাইট ফর্মস অফ ভার্ব বলো, চেঞ্জিং সেন্টেন্সেস বলো, ট্যাগ কোয়েশ্চেন্স বলো, গ্রামার যে আইটেমগুলো আছে, গ্রামারের আসলে পার্টিকুলারলি সাজেশন কন্টেন্ট হয় না যে এগুলা পরে এগুলো থেকে আসবে। মানে সাজেশন ব্যাপারটা হচ্ছে ধরো টপিক ওয়াইজ হয়, কিন্তু এটা তো মানে ইটসেলফ একটা বড় টপিক এবং এটার মধ্যে অনেক রুলস আছে। সো কোনোটা আসলে স্কিপ দেওয়া উচিত না, এটা তোমার নিজের সামনের এক্সামের জন্য উচিত না এবং লং টার্ম ভবিষ্যতের জন্য উচিত না। ঠিক আছে, সো গ্রামারগুলো একটু মানে টাইম নিয়ে পড়ো, যেন টাইমটা বাঁচে, এই জন্য অন্যান্যগুলো সাজেশন দেওয়া। আচ্ছা, তো চলো আমরা আসলে শুরু করে ফেলি যে কোন টপিকগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো বেশি করে পড়লে আমার কমন পড়ার চান্সেস বাড়বে। এখন তোমাদের জন্য একটা ডিসক্লেইমার কি? ডিসক্লেইমার লিখে দেই, একটা ডিসক্লেইমার আছে। ডিসক্লেইমারটা কি আগে লিখে, ডিসক্লেইমারটা হলো সাজেশনস আর আরবিট্রারি। ঠিক আছে, আরবিট্রারি মানে কি? অনিশ্চিত।
ঠিক আছে? সো সাজেশন মানে হচ্ছে এগুলা আসার সম্ভাবনা বেশি। তোমরা ক্লাস 9-এ পড়ো, সো হচ্ছে তোমার প্রবাবিলিটির অঙ্ক করছো, তোমরা প্রবাবিলিটি জানো কি জিনিস, সম্ভাবনা জানো কি জিনিস, সো এগুলো আসার সম্ভাবনা বেশি। সো একজন টিচার হিসাবে, একজন বড় ভাই হিসাবে এবং একজন খুব রিসেন্টলি প্রাক্তন স্টুডেন্ট এই ক্লাসের হিসাবে আমি তোমাদেরকে এটাই বলবো, কোনো কিছু বাদ দিয়ে পড়বা না। সাজেশন যেগুলো হবে সেগুলো একটু বেশি করে পড়বা, ঠিক আছে? কোনো কিছু বাদ দিয়ে পড়বা না, জাস্ট সাজেশনগুলো একটু বেশি করে পড়বা, এইটাই। তো চলো আমরা সাজেশনে চলে যাই। বেস্ট হয় আমি যদি সাজেশনটা এখানেই ওপেন করি। ধরো ওকে, চলো। সো ফার্স্টে তোমাদের সাজেশন পিডিএফ যেটা তোমরা হচ্ছে পেয়ে যাবে, তোমাদের একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হবে। সো ওই গুগল ফর্মের লিঙ্কে গুগল ফর্মে ঠিকঠাক ফিল আপ করলে তোমার সাজেশন পেয়ে যাবে। ওকে, সো ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আর এই পিডিএফটা পুরোপুরি আমি বুঝিয়ে দিব, সো স্ক্রিনশট নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। যেহেতু তোমরা পিডিএফটা পাবা, তোমরা মনোযোগ দিয়ে আগে হচ্ছে বুঝো। এখন সাজেশনের দুইটা পার্ট আছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, প্রিপোজিশন। স্যার আমি তামিম, আই এম ইউর বিগ ফ্যান, থ্যাংক ইউ, মিনস আ লট, বাট একটু এখন মনোযোগ দাও, এখন একটু মনোযোগ দাও। আচ্ছা, আমাদের সাজেশনের দুইটা পার্ট হবে, ঠিক আছে? দুই টাইপের সাজেশন। এক টাইপের সাজেশন হচ্ছে কন্টেন্ট সাজেশন। কন্টেন্ট সাজেশন কীরকম, কী কী আসতে পারে, ঠিক আছে? কোনগুলো আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? যে ধরো এই প্যাসেজগুলো আসতে পারে, এইগুলো সিন প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আনসিন প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। দিজ আর কন্টেন্ট সাজেশন। দ্বিতীয়ত হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স সাজেশন, যেটা আই উইল সাজেস্ট তোমাদের কি করা উচিত এই সাজেশনগুলো নিজের বেস্ট ইউজ করার জন্য, ঠিক আছে? নিজের পরীক্ষায় বেস্ট ইউজ যেন এই সাজেশনগুলোর হয়, সেটা করার জন্য কি কি করা উচিত সেটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। সো প্রত্যেকটা টপিকে আমি দুইভাবে সাজেশন দিব। একটা ওই টপিকের কি কি আসতে পারে, এবং দ্বিতীয়ত ওই টপিকটা তোমাদের কিভাবে ডিল করা উচিত, এই জিনিসগুলো সাজেস্ট করবো। ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে আছে। প্রথমে আমাদের চলে আসে ফার্স্ট পেপার, এবং ফার্স্ট পেপার আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি বলতো, সিন প্যাসেজেস। সবচেয়ে ইজি, আসলে সবচেয়ে ইজি। যেহেতু সবচেয়ে ইজি, এর অর্থ হচ্ছে সবাই এখানে 1-2 মার্ক করেও যদি ড্রপ করে তাহলে একটা প্রবলেম হয়ে যায়। হার্ড টপিকের ব্যাপার হচ্ছে সবাই কম বেশি কম পায়, ঠিক আছে? ধরো 5-এর মধ্যে সবাই 3-4 পাইলে হ্যাপি, 5 পাইলে অনেক হ্যাপি, বা 4 পাইলেও অনেক হ্যাপি। ইজি টপিকের সবচেয়ে বড় প্যারাটা হচ্ছে তুমি যদি ইজি টপিকে 10-এ 10ও পাও, 15-তে 15ও পাও, একজন যদি কোনো একদিন যদি তুমি 14 পেয়ে যাও, তার মানে তুমি একটু পিছিয়ে যাচ্ছ। সো ইজি টপিকস আর মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইজি টপিক্সে কোনোভাবে মার্ক ড্রপ করা যাবে না, কারণ হার্ড টপিকে তুমি জানো তুমি মার্ক ড্রপ করবা, প্যারাগ্রাফ কম্পোজিশনে তুমি জানো তুমি 1-2 মার্ক ড্রপ করবা। সো এখানে মার্ক ড্রপ করা যাবে না। তো যেহেতু মার্ক ড্রপ করতে পারবো না আমরা, সো আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে রিডিং দিতে হবে। এখানে স্টার দেয়া আছে, ঠিক আছে? এখানে দেখো, এটা 3টা স্টার, এটা 3টা স্টার, এটা 2টা স্টার, ঠিক আছে? এখানে 1টা স্টার। এই স্টারের অর্থ হলো এগুলা বেশি করে পড়তে হবে। সো প্রত্যেকটা চ্যাপ্টার এক্সামের আগে একবার করে অ্যাটলিস্ট রিডিং দিবা, তারপরে যতগুলা স্টার দেয়া আছে অতবার এক্সট্রা রিডিং দিবা। স্টার মানে এক্সট্রা রিডিং, ঠিক আছে? যতগুলা স্টার আছে অতগুলো এক্সট্রা রিডিং দিবা। সবগুলা ফুল এএফটি বুক কিন্তু তুমি একবার রিডিং দিবা অবশ্যই, ঠিক আছে? এরপরে এই স্টারগুলার জন্য এক্সট্রা করে রিডিং দিবা। ওকে, এরপরেও যদি হচ্ছে মানে সমস্যা হয়, এরপরে যদি আনকমন পড়ে, তাহলে তোমার মানে দ্য পসিবিলিটি ইজ ভেরি লো। আমি তোমাদেরকে আবার বলছি, ইট ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি, সবকিছু সম্ভাবনার উপর। পসিবিলিটি ইজ ভেরি লো, বাট দেয়ার ইজ স্টিল পসিবিলিটি। যদি কোনো কারণে আনকমনও পড়ে, তুমি যে এগুলা বারবার পড়ছো না, এগুলা বারবার সলভ করছো না, ওইটা যে ওই প্র্যাকটিসটা মাথায় লক হয়ে যাবে, ঠিক আছে? ওই প্র্যাকটিসটা মাথায় লক হয়ে গেলে তোমার যদি একবার আনকমনও পড়ে তাহলে আর সমস্যা হবে না। এখন কন্টেন্ট সাজেশন দিয়ে দিয়েছি সিন প্যাসেজের, ঠিক আছে? কন্টেন্ট এগুলাই তোমার হচ্ছে ইউনিট 2 থেকে 2টা লেসন, ইউনিট 4 থেকে 4টা লেসন, এরকম করে সবগুলো দেওয়া আছে। পিডিএফ পেয়ে যাবা, এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, বাট আসলে দরকার নেই, এইগুলা ঝাপসা আসে, পিডিএফে ক্লিন পাবা। এখন সিন প্যাসেজ কিভাবে ডিল করবো, টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে আমরা অবশ্যই কিউপিকিউ মেথডে যাব, ঠিক আছে? কিউপিকিউ মেথডে যাব। কিউপিকিউ কি? কিউপিকিউ মেথড হচ্ছে কোয়েশ্চেন, প্যাসেজ, কোয়েশ্চেন। সিন প্যাসেজ হোক বা আনসিন প্যাসেজ হোক, ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, তুমি এসএটি বলো, জিআরই বলো, জিম্যাট বলো, আমাদের দেশের অনেক সময় বিসিএস এর রিডিং কম্পিটিশন আসে, তো বিসিএস বলো, তারপর হচ্ছে আইএলস বলো, ঠিক আছে? আইএলস তোমরা সবাই চিনো, প্রত্যেকটাতে প্যাসেজ আসে, ঠিক আছে? এখানে তোমরা সিন প্যাসেজ পাও, ওখানে সবসময় আনসিন প্যাসেজ আসে, কারণ একটা র্যান্ডম প্যাসেজ তুমি জানো না ওটা কিছু আনসিন। প্রথমে দ্য বেস্ট প্র্যাকটিস ইজ আগে কোয়েশ্চেনগুলো পড়া,
কোয়েশ্চেন মুখস্থ করতে এমন কোনো কথা না, বাট কোয়েশ্চেনগুলো পড়ে বুঝো যে হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন আসছে, এরপর প্যাসেজটা পড়া। ঠিক আছে, সিন প্যাসেজে তোমাদের সুবিধা যেটা সেটা হচ্ছে তুমি অলরেডি প্যাসেজটা কি জানো, এবং তুমি যদি কোয়েশ্চেন পড়ো তোমার মাথায় অলরেডি লক হয়ে যাবে যে আচ্ছা এই প্যাসেজ থেকে কোয়েশ্চেনটা আসছে। ঠিক আছে, তাও তাও অবশ্যই সিন প্যাসেজ ভালো করে পড়বা। সিন প্যাসেজ তুমি পরীক্ষায় গিয়ে চিন্তা করবা যে না আমি প্যাসেজ চিনি না। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা লাইন পড়তে হবে। সিন প্যাসেজে কোনোভাবেই যেন আমি আগে পড়ছি এই অহংকারে, একটা অহংকার কাজ করে কিন্তু ভিতরে, দূর এটা তো আমি পড়ছি, এটা কোনোভাবে হওয়া যাবে না। এই অহংকার যেন মনে বাসা না বাঁধে, অবশ্যই সিন প্যাসেজটা পরীক্ষার হলে বসে প্রথমে কোয়েশ্চেন পড়ে সিন প্যাসেজটা ভালো করে দাগায় পড়তে হবে, প্রত্যেকটা লাইন দাগায় পড়তে হবে, তারপর কোয়েশ্চেনগুলো আবার পরে অ্যান্সার করতে হবে। কিউপিকিউ মেথড কোনোভাবে ভুলা যাবে না। কি কিউপিকিউ মেথড, আমরা কমেন্টে একবার করে লিখিত সবাই, যারা বুঝছি কমেন্ট করে একবার করে লিখিত সবাই কিউপিকিউ মেথড, কিউপিকিউ মেথড কোনোভাবে যেন ভুলে না যায়। কমেন্টে লেখো সবাই কিউপিকিউ মেথড। ওকে, ক্লিয়ার? আমার কমেন্টে যারা বুঝছো পুরো মেথডটা আমাকে একবার করে লেখো কিউপিকিউ মেথড। আচ্ছা ভাইয়া স্টোরি ডায়লগ কম্পিটিশনের সাজেশন, হ্যাঁ দিব দিব অবশ্যই দিব, অবশ্যই দিব, সবই সাজেশন দেওয়া হবে। আচ্ছা রাকিবুরকে ধন্যবাদ, মানুষকে সবাইকে মেনশন দেওয়ার জন্য, প্রাচুর্যকে ধন্যবাদ মেনশন দেওয়ার জন্য। মেনশন দিতে থাকো, ফ্রেন্ডে দিতে থাকো, পড়ালেখায় সেলফিশ হওয়া যাবে না। ঠিক আছে, কিউপিকিউ মেথড, এই তো সাবাস, সবাই বুঝতে পারছে, সবাই রেসপন্ড করছে। কোনোভাবে যেন কিউপিকিউ মেথডটা ভুলে না যায়। আচ্ছা আনসিন প্যাসেজের ক্ষেত্রে, আনসিন প্যাসেজ কি? আনসিন মানে যেটা আমি দেখি নাই। ঠিক আছে, আনসিন মানে যেটা আমি দেখি নাই। তো একটা প্যাসেজ যেটা আমি দেখি নাই সেটা হঠাৎ করে আমি কি পড়ে গেলেই কমন পাবো? অবশ্যই এরকম না। আনসিন প্যাসেজের কমন পাওয়ার চান্সেস হচ্ছে 50-50। ঠিক আছে, তুমি এগুলো সবগুলো পড়ে যাবা, তারপরও আনসিন প্যাসেজ তোমার কমন পাওয়ার চান্স হচ্ছে 50-50। তাহলে ভাইয়া মাত্র 50-50 চান্সের জন্য আমি কেন পড়বো? কারণ এগেইন বিকজ অফ প্র্যাকটিস। তুমি যদি এই আনসিন প্যাসেজটা 3 স্টার দেয়া না, তুমি যদি 3 বার প্র্যাকটিস করো, এটা 3 স্টার দেয়ার ডক্টর 2 স্টার দেয়ার ডক্টর ইউনুস তুমি 2 বার প্র্যাকটিস করলা, এটা 3 বার প্র্যাকটিস করলা, এটা একবার প্র্যাকটিস করলা, আবার 2 বার, আবার 3 বার, আবার 2 বার, আবার 2 বার, প্রায় 20 বারের মতো হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে, 15-20 বারের মতো প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এতবার প্র্যাকটিস করার পর তোমাকে যদি আনসিন প্যাসেজ আমার জীবনী তুলে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাও তুমি পারবা। ঠিক আছে, এতবার প্র্যাকটিস করার পর আমার জীবনের আনসিন প্যাসেজ আসলে তুমি পারবা। এই জন্য অবশ্যই সাজেশনস শুধু কমন পাওয়ার জন্য না, সাজেশনস হচ্ছে কমন প্র্যাকটিস পাওয়ার জন্য, যে এমনভাবে একটা হলিস্টিক প্র্যাকটিস হবে, একটা ওভারঅল প্র্যাকটিস হবে যে এর বাইরে কিছু আসলেও যেন তোমরা পারো। ঠিক আছে, এবং আনসিন প্যাসেজের জন্য তোমাদের কিউপিকিউ মেথড অবশ্যই ফলো করতে হবে। তোমাদেরকে আবারও বলতেছি, পৃথিবীর যত বড় বড় কম্পিটিটিভ এক্সাম, জিআরই, জিম্যাট, এসএটি, আইএলস, আমাদের দেশের বিসিএস, এনএসআই, যত পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন আসে, যত এক্সামের এক্সপার্টরা আছে, তারা সবাই কিউপিকিউ মেথডটা ফলো করে এবং করতে বলে। ঠিক আছে, সো প্লিজ কিউপিকিউ মেথড ভুলে যাবে না, সারা জীবন কাজে লাগবে। তোমরা যখন প্র্যাকটিস করবা তখনও কিউপিকিউ মেথডে প্র্যাকটিস করবা, দেখো এক্সামে অনেক ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 মিনিট এক্সট্রা সময় লাগে, লেজি 2 মিনিট এক্সট্রা সময় লাগে, তোমার মার্কস একদম মানে ধাপ করে বেড়ে যাবে। টোটালি ওয়ার্থ ইট। আনসিন প্যাসেজ এখানে সাজেশন আছে এবং প্লাস এখানেও কিছু আছে। ঠিক আছে, চার্লস ব্যাবেজ নিয়ে আছে, আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে আছে এবং স্টিফেন হকিং নিয়ে আছে। ঠিক আছে, সো আনসিন প্যাসেজে আমরা যেটা দেখি, যেহেতু আমাদের ইনফরমেশন ট্রান্সফার আছে, ইনফরমেশন ট্রান্সফারের কারণে বেশিরভাগ সময় মানুষের জীবনই আসে। তো মানুষের জীবনী কেন আসে? যেন হচ্ছে অনেক ইনফরমেশন যেগুলো, ওগুলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারে ইনপুট দেওয়া যায়। তো অবশ্যই আনসিন প্যাসেজের ক্ষেত্রে, সিন প্যাসেজের ক্ষেত্রে তো অবশ্যই, আনসিন প্যাসেজের ক্ষেত্রে আরও বেশি অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে দাগায় পড়বা, যত ইনফরমেশন পাবা দাগায় ফেলবা। যদি কোনো কারণে তুমি কিউপিকিউ মেথড ফলো করার সময় কোয়েশ্চেনে দেখো ইনফরমেশনটা চায় নাই এবং তুমি প্যাসিভ ইনফরমেশনটা পাও, তাও দাগায় ফেলো, কারণ সামারিতে লাগবে, মানে সামারিতে অবশ্যই লাগবে প্রত্যেকটা ইনফরমেশন, মানে সামারিতে তুলে দিবা না, বাট ওই ইনফরমেশন যে রেলিভেন্ট এটা লাগবে। আচ্ছা, এবার সামারি রাইটিং এর জন্য কিছু টিপস দেই। কথা হচ্ছে, গতকালকে আমি ক্লাস 8-এর সামারি পড়াচ্ছিলাম। ঠিক আছে, ওখানে হচ্ছে নীল আর্মস্ট্রং পড়লাম, তো নীল আর্মস্ট্রং এর ওখান থেকে একটা ইয়া দিই। প্রথমত অবশ্যই সামারি আমরা জানি, তাও বলে দিই, আমাদের প্যাসেজের 1/3 হইতে হবে। ঠিক আছে, আমাদের ইংলিশের যে একটা ধারণা আছে বেশি লিখলে বেশি মার্ক, এই ধারণা থেকে বেরোয় আসতে হবে। সামারি অবশ্যই 1/3 লিখতে হবে। ইংলিশ ফার্স্ট হইলো এমন একটা জিনিস, যে আমাদের সাহিত্যিক যে গুণাবলী এটা টেস্ট করে। তো সাহিত্যিক গুণাবলীর ক্ষেত্রে যেরকম অনেক বড় করে সুন্দর করে লিখতে পারাও একটা ব্যাপার, আবার একটা বিশাল বড় জিনিসকে অল্প ছোট্ট কথায় ভালো করে বোঝাই দিতে পারাও একটা খুব বড় ব্যাপার।
ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমার সামারিটা ছোট করে প্রিসাইজ লিখতে হবে। তো গতকালকে আমি যখন ক্লাস নিচ্ছিলাম নীল আর্মস্ট্রং নিয়ে একটা আনসিন প্যাসেজ ছিল, তো ওইটার সামারি করে দিচ্ছিলাম স্টুডেন্টদেরকে। ওখানে দেয়া ছিল নীল আর্মস্ট্রং কত সালে, আমার এক্সাক্ট সালটা মনে নেই, তার জন্মের 6 বছর না 7 বছর পরে প্রথমবার নিজে ফ্লাই করেন, মানে হচ্ছে প্লেনে ফ্লাই করেন, এবং 15 বছর বয়সে তিনি হচ্ছে ফ্লাইং সার্টিফিকেট পান। সামারিতে লাইনটা আসছে এভাবে যে নীল আর্মস্ট্রং ওয়াজ ভেরি কিন অ্যাবাউট ফ্লাইং ফ্রম হিজ আর্লি এজ। তাহলে দেখো ইনফরমেশনটা কাজে লাগছে না? ইনফরমেশনটা কাজে লাগছে না? তুমি কি ইনফরমেশনটা সামারিতে ইনপুট করছো? করো নাই তো। বাট এই যে আর্লি এজে 6 বছর বয়সে সে একবার হচ্ছে ফ্লাই করছে এবং 15 বছর বয়সে সার্টিফিকেটটা পাইছে, ঠিক আছে, লাইসেন্সটা পাইছে, তার মানে এই যে ইনফরমেশনটা এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো অবশ্যই দাগায় ফেলবা, অবশ্যই দাগায় ফেলবা, এগুলা পড়বা এবং দাগায় ফেলবা, প্র্যাকটিস করবা। আমি আবারও বলতেছি, এই স্টারগুলো হচ্ছে কতবার করে পড়তে হবে এটার একটা ধরো স্যাম্পল টাইপের। ওকে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লাভ হবে। আপনার কমেন্ট বক্স থেকে ডিজিটাল মার্কেটিং চালাক না, চালাক, ঠিক আছে, চালাক, আরো 10টা করছে ডিজিটাল মার্কেটিং চালাক, আমার কোনোই প্যারা নেই, চালাক। ও যদি ডিজিটাল মার্কেটিং করার সময় যদি একটুখানি এখান থেকে শিখে তাহলে আমার আনন্দ, যে ঠিক আছে ও মার্কেটিং করার সময় আমার থেকে কিছু একটা শিখছে। আচ্ছা, এরপরে চলে আসে আমাদের স্টোরিজ অ্যান্ড ফেবলস। ওকে, সো স্টোরিজে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে স্টোরিজ আমরা সবাই একই স্টোরি পড়ি, ঠিক আছে, স্টোরিজে আমরা সবাই একই স্টোরি পড়ি। তাহলে যদি একই স্টোরি পড়ি, কাউকে কম মার্ক কাউকে বেশি মার্ক কেন দেওয়া হবে বলো তো? ধরো এখানে আমাদের স্টোরি কি কি আছে, আ ফক্স অ্যান্ড গ্রেপস, ঠিক আছে, তার মানে কি গ্রেপস আর সাওয়ার, ওই স্টোরিটা, ঠিক আছে। একটা শিয়াল আসছে, তারপর আঙ্গুরগুলো দেখছে, তারপর কতক্ষণ লাফাইছে নেওয়ার জন্য, পায় নাই, তারপর বলছে দূর ওই আঙ্গুরগুলো ভালো না, টক, তারপর চলে গেছে। প্রত্যেকটা স্টুডেন্ট তো একই স্টোরি লিখবে, তাহলে কেন কেউ বেশি মার্ক পাবে কেউ কম মার্ক পাবে? টু ফ্রেন্ডস অ্যান্ড আ বেয়ার, ঠিক আছে, একটা বেয়ার আসছে, তখন দুইজন বন্ধু ভয় পাইছে, তারপর একজন হচ্ছে আরেকজনকে রেখে গাছে উঠে গেছে, অন্য একজন মানুষ শুয়ে পড়ছে, ঠিক আছে, ওই বন্ধুরা যে শুয়ে পড়ছে ওকে শুকে চলে গেছে, তারপর ওই বন্ধু নেমে আসছে, বলছে কি বললো তোমাকে বিয়ার কানে কানে, বললো যে ফেক ফ্রেন্ডের থেকে দূরে থাকতে, এরকম কিছু একটা। সবাই যদি একই স্টোরি লেখে তাহলে মার্কটা কে বেশি পাবে? যে স্টোরিটা ইন্টারেস্টিং করবে, ইন্টারেস্টিং, যে স্টোরিটাকে ইন্টারেস্টিং করবে। ওকে, আচ্ছা চলো আমরা এ ফক্স অ্যান্ড গ্রেপস এর একটা এক্সাম্পল মুখে মুখে শুনি, ঠিক আছে, একটু খেয়াল করি এবার। ওকে, ধরো ফক্স অ্যান্ড গ্রেপের কেউ একজন লিখলো যে হচ্ছে স্টার্টিং সেন্টেন্স দেয়া আছে যে ফক্স আসছে, ইট ওয়াজ আ সানি ডে, আ ফক্স ওয়াজ পাসিং বাই ভেরি থার্স্টি অর ভেরি হাংরি, তারপর ওখান থেকে ডট ডট দেয়া, তারপর কেউ একজন লেখা শুরু করলো যে দ্য ফক্স স bunch of grapes hanging from a tree. He grew very greedy, so he started jumping. ঠিক আছে, এটা কারো স্টার্টিং লাইন। আবার অন্য একজন এভাবে শুরু করলো যে the sunny day really dried out the soul of the fox. The fox was looking for a hope to quench his thirst. Suddenly, from the blazing of heavens, he saw few grapes hanging from a tree. He was astonished by the grace of nature or something. Okay, he slowly but surely ascended towards the grapes to finally quench his thirst. চিন্তা করো, প্রথমটাও একই স্টোরি, দ্বিতীয়টাও একই স্টোরি, কোনটা সুন্দর লাগে বলো তো? সুন্দর কোনটা লাগছে? সেকেন্ডটা না? কেন? প্রথমত আমি ওই স্টোরিতে কিছু ইমোশন অ্যাড করছি, ঠিক আছে, যে ব্লেজিং ফ্রম হেভেন, নেচার থেকে আসছে, কিছু সুন্দর সুন্দর ভোকাবুলারি অ্যাড করছি, কোয়েঞ্চিং দ্য থার্স্ট, অ্যাস্টানিশ, ঠিক আছে। এই যে এই জিনিসগুলা, এই যে ছোট ছোট জিনিসগুলা, এগুলা স্টোরিতে ম্যাটার করে। তুমি চিন্তা করো যে হচ্ছে তুমি যখন একটা গল্প পড়ো, কোন গল্পটা পড়তে ভাল লাগে? যেটা একদম নুন পান্তা একদম নর্মাল একটা গল্প, নাকি হচ্ছে যাতে একটু মশলা আছে, যেটাতে একটু মানে স্পাইস আছে, একটু টুইস্ট আছে, একটু হচ্ছে সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে, কোনটা ভালো লাগে? হ্যাঁ, সেকেন্ডটা ভালো লাগে না? ওই ভোকাবুলারি ইউজ করা ভালো লাগে না? সো ইন্টারেস্টিং করতে হবে, প্লাস ভালো ভোক্যাব ইউজ করতে হবে, ওকে। আচ্ছা, ও রিঅ্যারেঞ্জের এটা হচ্ছে এখানে চলে আসছে, মাই ব্যাড, রিঅ্যারেঞ্জের এটা এখানে চলে আসছে স্টোরি, ও এটা পুরোটা রিঅ্যারেঞ্জের, মাই ব্যাড। বাট এই তো তোমাদের কমপ্লিট স্টোরিজের আসতেছে, তোমাদের কমপ্লিট স্টোরিজের হ্যাক শিখাই দিলাম, যাও। যদি ভুল থেকে ভালো কিছু হয়, ভুলই ভালো। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জের জন্য। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে
রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে এটা আবার হচ্ছে স্টোরিজ ওখানে লিখে দিচ্ছে। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পুরাটা পড়ো আগে, পুরাটা পড়ো আগে, রিড ইট, পুরাটা আগে পড়ো, পুরাটা আগে পড়ো, একদম যে 8টা সেন্টেন্স দেওয়া থাকবে পুরাটা আগে পড়ো, পড়ে নিয়ে তারপর দেয়ার উইল বি লাইনস, বুঝছো, দেয়ার উইল বি লাইন, যেমন ওয়ান্স আপন আ টাইম, তারপর দেয়ার ওয়ান্স ওয়াজ আ, তারপর হচ্ছে আ ম্যান নেমড সামথিং, তারপর ধরো বায়েজিদ বোস্তামি আসছে, ঠিক আছে, যে বায়েজিদ বোস্তামি ওয়াজ ড্যাশ ড্যাশ ড্যাশ, কাজী নজরুল ইসলাম ওয়াজ ড্যাশ ড্যাশ ওয়াজ বর্ন, ঠিক আছে, স্পেশালি ফেমাস পার্সোনালিটি এখানে থাকবে। আইদার প্রথমে দেয়া থাকবে যে হচ্ছে তাদের প্রফেশন কি, যে হি ওয়াজ আ ফেমাস পোয়েট, তারপর ফেমাস কিভাবে বোঝায়, ফেমাস হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, এরকম থাকবে, অথবা প্রথমে জন্ম ইয়া থাকবে। যদি প্রথমে প্রফেশনটা দেওয়া থাকে প্রথমে প্রফেশন আসবে, যদি না দেওয়া থাকে তাহলে জন্ম আসবে, বর্ন হিয়ার হিয়ার হিয়ার। ওকে, এরপরে আমরা হচ্ছে সিকোয়েন্সে যাব। স্টোরির সিকোয়েন্স তো আমরা মোটামুটি জানি, ঠিক আছে, স্টোরি সিকোয়েন্স কিভাবে আসে, যে হচ্ছে একটার পর একটা হয়, তো তুমি মানে তুমি দেখলেই বুঝবে যে কাহিনীটা কোন সিকোয়েন্সে গেছে। তোমরা কমপ্লিটিং স্টোরিজ যখন পড়ছো তখন তুমি কাহিনীর অলরেডি সিকোয়েন্স জানো, সামারি জানো। ফেমাস পার্সোনালিটির ক্ষেত্রে অবশ্যই প্রথমে বর্ন আসবে, চাইল্ডহুড থাকলে এরপর চাইল্ডহুড আসবে, এরপর এডুকেশন আসবে, ঠিক আছে, এডুকেশন 2-3 সেন্টেন্স থাকতে পারে, যে এসএসসি এইচএসসি কোথায়, তারপর হচ্ছে অনার্স মাস্টার্স কোথায়, এরকম থাকতে পারে। এডুকেশনের পরে ওয়ার্ক লাইফ আসবে, ঠিক আছে, ওয়ার্ক লাইফের আগে বা পরে হচ্ছে যদি ম্যারেজের কোনো ইনফরমেশন থাকে তখন ম্যারেজ চলে আসবে, ঠিক আছে, ওটা একটু বুঝে করতে হবে। ওকে, ইন মোস্ট কেসেস যদি সিমিলার সেন্টেন্সেস থাকে তাহলে একটার মধ্যে কোনো একটা কানেক্টর দেওয়া থাকে, দেন, ফার্দার মোর, আফটার দ্যাট, বিফোর, এরকম কানেক্টর দেওয়া থাকে, ওগুলো একটু খেয়াল রাখতে হবে। একদম লাস্টে গিয়ে মারা যাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, ওইটা। এবং মাঝে মধ্যে কিছু সেন্টেন্স থাকে যে আমরা সারা জীবন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করব, হি উইল বি অলওয়েজ রেসপেক্টেড ইন আওয়ার মেমোরিজ, এই টাইপের যখন সেন্টেন্স থাকবে সেটা একদম লাস্টে হবে। ওকে, আচ্ছা, কমপ্লিটিং স্টোরিজের অলরেডি হ্যাক্স তোমাদেরকে দিয়ে ফেলছি, যেটা বললাম, ভুল থেকে যদি ভালো কিছু ভুলই ভালো। ওকে, আচ্ছা, এরপরে আসে আমাদের পোয়েমস, ঠিক আছে, পোয়েমস বেশি একটা নাই, সো এগুলাই পোয়েমস হচ্ছে ভালো করে পড়তে হবে, মেসেজ, ওকে, পোয়েমের মেসেজটা বুঝলে তোমার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা অনেক ইজি হয়ে যায়। ওকে, মেসেজটা বুঝলে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা অনেক ইজি হয়ে যায়। ওকে, সো আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য পোয়েম। ধরো হচ্ছে প্রত্যেকটার তো একটা সারমর্ম আছে, ঠিক আছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো যে পোয়েট কি বুঝতে চাইছেন। ওকে, সেটা তোমাদের ক্লাসে অলরেডি বলে দেওয়া হবে, হয়েছে, ঠিক আছে, তো জাস্ট গো থ্রু দোজ সামারিজ, গো থ্রু দোজ মেসেজেস, তাহলে এরপরে এমনি বুঝবা। পোয়েম মুখস্থ করার কোনো দরকার নাই, পোয়েমের কোনো লাইন মুখস্থ করার দরকার নাই, তুমি যদি 4-5 বার পড়ো তাহলে ছোট ছোট ইনফরমেশনগুলো এমনি মনে থাকবে, এবং সাথে কি মেসেজটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। পোয়েম প্রত্যেকটা অ্যাটলিস্ট 5 বার করে পড়বা, ঠিক আছে, এমন না যে গাছে পাতা সবুজ, এভাবে পড়বা না, ঠিক আছে, মুখস্থ করার জন্য পড়বা না, পুরাটা একবার মন থেকে, একটা কবিতা যেভাবে পড়ে, ঠিক আছে, আবৃত্তি করার জন্য যেভাবে পড়ে, ঠিক আছে, ওভাবে পড়বা। ওকে, একটু মানে চিন্তা করো যেটা একাডেমিক্সের বাইরে, ধরো এটা ইএফটির বাইরে একটা র্যান্ডম বই, তুমি জাস্ট কবিতার স্বাদ আস্বাদন করতে পড়তেছো, ওভাবে করে পড়বা, তাহলে দেওয়ার সমস্যা হচ্ছে না। আচ্ছা, এরপরে স্টোরিজ, এই যে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের জন্য স্টোরিজগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবশ্যই তোমাদের নাজিম ভাই একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স দিবে। আচ্ছা, থ্যাংক ইউ জারিফ, আর একটু সরি, একটু ডিস্টার্ব করলাম মনে হয়, হঠাৎ করে ক্লাসে চলে আসছি। আচ্ছা, সো দেখছিলাম জারিফ অনেকক্ষণ থেকেই খুব সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছিল তোমাদের ইংলিশ। আমি ইংলিশ অনেক ভয় পাইতাম হচ্ছে আমার একাডেমিকে, হ্যাঁ, বাট আশা করি তোমরা অনেক ভালোই পড়াশোনা করছো, ইংলিশ তোমাদের অনেক ভালো অবস্থা হয়ে আছে। অ্যান্ড আমি কমেন্টসগুলোও দেখছিলাম, তোমরা অনেকেই কমেন্টসে জিজ্ঞাসা করছিলে যে ভাই সাজেশন পিডিএফটা কীভাবে পাবা, সো এটার একটা আপডেট দেওয়ার জন্যই আসলে মেইনলি আমি আসলে বলছি। তো সাজেশন পিডিএফ তোমরা সবাই পাবা, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো বা যারা পেইড ব্যাচে নাই, সবার জন্য আসলে আমরা সাজেশন পিডিএফটা আসলে আমরা ওপেন রাখছি। তো যারা পেইড ব্যাচে আছো তারা তো হচ্ছে আমাদের এফআরবি ওই সেকশনে গেলে অলরেডি দেখবা যে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস দুইটা জায়গাতে আমরা সাজেশনটা মানে দিয়ে দিব আর কি। হ্যাঁ, তুমি এফআরবির যে তোমার যে বা প্যানেলটুকু আছে বা যে পেজটা আছে এফআরবির, হ্যাঁ, যদি তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে এফআরবির পেজে, মানে পেজ বলতে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে জায়গাতে তোমার ক্লাসগুলো সাজানো থাকে,
ওখানে তুমি দেখবা সাজেশন পিডিএফ এরও একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড ওখানে আমরা সবগুলো সাজেশন আপলোড করে দিচ্ছি। অ্যান্ড তুমি যদি আমাদের এফআরবির স্টুডেন্ট না হও, যারা হয়তো অনেক লাইভ দেখছো, অ্যান্ড আমাদের আসলে এটা ইচ্ছাও ছিল যে শুধুমাত্র আমাদের এফআরবির স্টুডেন্ট না, সবাই আসলে আমাদের সাজেশনগুলো পড়ুক, সবাই অনেক ভালো করুক, সবাই নিজ নিজ স্কুলে একটা ফাইট দিক, ঠিক আছে? সো অনেকেই আছো আমি জানি। সো তোমাদের জন্য দেখবা যে একটু পরেই আমাদের পেজ থেকে বা হয়তো বা মানে ভিডিও শেষেও আর কি একটা পোস্ট ফর্ম দেওয়া হবে আর কি, হ্যাঁ, ফর্মে লিঙ্ক দেওয়া হবে। সো যারা তোমরা ওই ফর্মটা ফিল আপ করবা সবাইকে পার্সোনালি মেল করে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? খুবই ইজি জিনিস, যে এটা হচ্ছে এখনো করে নাই, আমি একটু আগে জাস্ট খোঁজ নিচ্ছিলাম যে এটা কেন করা হয় নাই। এটা জাস্ট আমাদের ভিডিও শুরু হওয়ার সাথে সাথে এটা হয়ে যাওয়ার কথা ছিল, যে পিন পোস্টে একটা লিঙ্ক থাকবে, হ্যাঁ, ফর্মের লিঙ্ক। ওই ফর্মটা তোমরা যারা ফিল আপ করবা তারাই কিন্তু সাজেশনটা পেয়ে যাবা, ঠিক আছে? সাজেশন পিডিএফ। সো আজকে ধরো ইংলিশের ক্লাসটা হচ্ছে, সো ইংলিশের তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে ইংলিশেরটা পেয়ে যাবা। তারপর আমাদের পরশু দিন হচ্ছে আবার আছে আরেকটা বাংলাটা পেয়ে যাবা। পরের দিন ম্যাথ আছে, ম্যাথেরটা পেয়ে যাবা। সো যেদিন যেটা ফর্ম ফিল আপ করবা সেদিন সেই সাজেশনটা পেয়ে যাবা সবাই। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝাতে পারছি? আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন আছে বলো। অনেকেই জিজ্ঞাসা করছিল যে ভাই সাজেশন পিডিএফটা পাবা কিনা। হ্যাঁ, সাজেশন পিডিএফটা সবার জন্য ওপেন, জাস্ট তোমাকে একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করতে হবে, কেমন? আমাদের একটা এভিডেন্স থাকবে যে ঠিক আছে আমরা হচ্ছে কতজন স্টুডেন্ট আমাদের আসলে সাজেশনটা ফলো করছে, হ্যাঁ, এটা আমরা দেখলে বুঝতে পারবো। অ্যান্ড তোমরা সাজেশনটা পাওয়ার পরে তো তোমরা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবাই, এটা আমরা জানি, বাট এরপরেও আর কি। আচ্ছা ঠিক আছে, সো আমি আর কথা না বাড়াই। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে সাজেশন পিডিএফটা কালেক্ট করতে হবে। অ্যান্ড একদমই প্যারা নিও না, আর লিঙ্ক হচ্ছে পেয়ে যাবা, আমরা বিভিন্নভাবে পোস্ট করব, ঠিক আছে? লিঙ্ক পেয়ে যাবা, প্যারা নিও না। সাজেশন ভাইয়া কিভাবে পড়াচ্ছে, কি কি বলছে সেগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ইংলিশে কিন্তু অনেকেই খারাপ রেজাল্ট করে, হ্যাঁ, অনেকে যারা সায়েন্সে আসো তারা ইংলিশে খারাপ রেজাল্ট করার একটা পসিবিলিটি একটু বেশি। আমি নিজে সায়েন্সে ছিলাম, আমি দেখছি যে আমরা ইংলিশ বাংলা এগুলোকে খুব কম গুরুত্ব দিই। আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো খুব একদম মানে এগুলাই সব এরকম মনে করি, পরে ইংলিশ বাংলা এগুলো খারাপ রেজাল্ট হয়। সো ইংলিশ অনেক ভালো হবে আর কি ইনশাল্লাহ তোমাদের। সো ভাইয়া যেভাবে বলছে সেভাবেই পড়াশোনা শুরু করো। সবার বার্ষিক পরীক্ষা হয়তো বা 20, 24 বা 27 তারিখ থেকে শুরু হবে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ। সো তোমরা সবগুলো পরীক্ষার আগে পেয়ে যাবা। ধরো আজকে ইংলিশটা অ্যান্ড বাংলাটা পরের দিন কেন হয়ে যাবে, কারণ তোমাদের সবার এক্সামটা শুরু হয় ইংলিশ বাংলা দিয়ে, তাই না? এর জন্য ইংলিশ এবং বাংলা দেখো 20 তারিখের আগে আমরা শুরু করছি। এরপর ম্যাথটা কবে হবে? আজকে রবি মঙ্গল বৃহস্পতিবারে ম্যাথটা হবে। তো ম্যাথটাও পেয়ে যাবা বৃহস্পতিবারে। পরের আবার রবি মঙ্গল বৃহস্পতি আরো 3টা হবে, পরের রবি মঙ্গল বৃহস্পতি আরো 3টা হবে, এভাবে আর কি আগাইতে থাকবে, ঠিক আছে? সো তোমাদের যে এক্সাম হোক না কেন তার আগে ইনশাল্লাহ পেয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর ভাইয়াকে আমি দিয়ে দিচ্ছি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। ওকে, সবাই তাহলে বুঝে গিয়েছো কিভাবে পিডিএফ পেতে হবে, ঠিক আছে? সো একটু পেজে খেয়াল রেখো, যে কোনো সময় তোমাদের জন্য পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, ওটা ফর্মটা ফিল আপ করে ফেললেই তোমাদের পিডিএফটা তোমরা যথাসময় পেয়ে যাবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করার দায়িত্ব তোমাদের, পিডিএফ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে, তো চলো, এটা হচ্ছে তোমাদের স্টোরি এবং পোয়েম থেকে যেই কোয়েশ্চেনগুলো আসে ওই কোয়েশ্চেনগুলোর জন্য সাজেশনস, ঠিক আছে? তোমাদেরকে আবারও বলি সাজেশনগুলো যেগুলো দেয়া আছে ওগুলো এক্সট্রা করে পড়বা, ঠিক আছে? সবই পড়বা, ওগুলো বেশি করে পড়বা, কোনোভাবে যেগুলো সাজেশনের বাইরে সেগুলো একদম বাদ দিয়ে চলে যাবে না, কিচ্ছু বাদ দিয়ে পরীক্ষার হলে যাইও না, ঠিক আছে? খুবই বাজে একটা আইডিয়া, যেগুলো সাজেশন দেয়া আছে ওগুলো একটু বেশি করে পড়বা আর কি। আচ্ছা, এই যে স্টোরিটা হচ্ছে আমরা ভুলে অলরেডি রিঅ্যারেঞ্জে বলে ফেলছি, বাট আবারও বলি, এই যে নোবডি বিলিভস আ লায়ার, ঠিক আছে? ধরো এই স্টোরিটা আমরা সবাই জানি যে হচ্ছে কি রাখালের গল্পটা, তাই না? যে রাখাল বারবার ডাকে। তো একটা সেন্টেন্স বলি, ঠিক আছে? যে হচ্ছে দ্য ভিলেজার স্টপ বিলিভিং বিকজ দ্য বয় ওয়াজ লাইং, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স যে হচ্ছে ডিউ টু দি কন্টিনিউয়াস ডিসিপশন অফ দ্য বয় দ্য ভিলেজার্স লস্ট ট্রাস্ট ইন হিম। তাহলে চিন্তা করো যে কত এই যে তোমাদের চলে আসছে, তোমাদের ফর্ম লিঙ্ক চলে আসছে, দ্রুত এটা ক্লিক করে ফেলো, খুব শীঘ্রই পিনও করে দেওয়া হবে, ঠিক আছে? জলদি এটা ক্লিক করে ফেলো। আচ্ছা, সো বুঝতে পারছো, মানে সেন্টেন্সের ডিফারেন্সটা বুঝতে পারছো? কানে লাগে না? এটা যেরকম কানে লাগে ওটা এরকম খাতায় লিখলে চোখেও লাগে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ডায়ালগস আর লাইক স্টোরিজ, ঠিক আছে? কিরকম স্টোরিজ? ডায়ালগস হচ্ছে নাটক, ঠিক আছে? কিরকম নাটক? আমরা নাটক পড়ছি না, আমরা হচ্ছে সহপাঠে নাটক পড়ছি না, নাটক বা নাটিকা পড়ছি না?
এই যে নাটক বা নাটিকা আছে না, ওগুলাই হচ্ছে আমাদের ডায়লগে। ওকে, সো আমরা ডায়লগের এই যে এই জিনিসগুলো, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডায়লগে এইটাই জিনিসপত্রই আসে, ঠিক আছে, যে কোনো একটা ভালো কাজের ইম্পর্টেন্স, কোনো একটা খারাপ কাজের বাজে দিক, কোনো একটা জিনিসের ওভার ইউজেজ, অ্যাবিউজেজ, ঠিক আছে, এই জিনিসগুলো মানে খুব গুরুগম্ভীর আলোচনা, ঠিক আছে। সো ডায়লগে তোমাদেরকে একটা জিনিসই অ্যাডভাইস করব, সেটা হচ্ছে ডায়লগটা তোমরা একটু স্টোরির মতো করেই পড়ো। ওকে, সো মানে একটা নাটক বা একটা স্টোরি কীভাবে বিল্ড হয়, প্রথমে আমাদের দেয়া থাকে যে হচ্ছে একটা সিচুয়েশনটা, ঠিক আছে, সিচুয়েশনটা লিখে দিও ডায়লগের আগে, যে হিয়ার ধরো আর, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কে কমেন্ট করছে? আজাদ কমেন্ট করছে এবং রবি কমেন্ট করছে, ঠিক আছে। সো ধরো হচ্ছে রবি এবং আজাদ কথা বলতেছে, তো আজাদ বলল একদম র্যান্ডমলি যদি এসে কথাবার্তা শুরু করে যে হচ্ছে হাই রবি, হাউ আর ইউ। রবি বললো হাই আজাদ, হাউ আর ইউ, লেটস টক অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে তো এভাবে হয় না, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো না, রাইট? কীভাবে কথাবার্তা শুরু হয়? কথাবার্তা শুরু হয় যে হাই, হাউ আর ইউ, তারপর ধরো এনভায়রনমেন্ট পলিউশন হলে ইউ লুক সিক, আর ইউ সিক, বলে ইয়েস আই হ্যাভ বিন হ্যাভিং ব্রিদিং প্রবলেমস। তখন বলে যে ডিড ইউ সি আ ডক্টর, হোয়াট ডিড হি সে? তখন বলবে যে ডক্টর হচ্ছে আমাকে বলছে এনভায়রনমেন্ট পলিউশনের জন্য এরকম এরকম হয়েছে। ওকে, এখন একইভাবে প্রথমে একটু সিচুয়েশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। কীরকম বলবা যে হচ্ছে রবি অ্যান্ড আজাদ মেট অ্যাট আ পার্ক, রবি looked sick, so Azad started a conversation, here is their dialogue, ঠিক আছে। এরকম একটা হেডিং দিয়ে দিবা, তাহলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের রাইটিং চলে আসছে, কিন্তু তার আগে আমাদের যেহেতু ফার্স্ট পার্ট ডান, আমরা কি ফার্স্ট পার্ট সব বুঝছি? আমরা কি একবার কমেন্টে ক্লিয়ার লিখতে পারবো? আমি কমেন্টে একবার লিখতে পারবো ক্লিয়ার, কোনো সমস্যা নাই? আমার কমেন্টে যারা বুঝছি, সাজেশন, কন্টেন্ট এবং টিপস অ্যান্ড ট্রিক্স যা দিছে, যেগুলো যারা বুঝছি সেগুলোকে আমরা ক্লিয়ার লিখতে পারবো? সবাই একবার ক্লিয়ার লিখিত, যারা বুঝতে পারছি। আর যারা বুঝি না আমাকে একবার জানাও যে এইটা বুঝি নাই, আমাকে টপিকটা বলে দাও যে ভাইয়া এইটা বুঝি নাই, ঠিক আছে। লিঙ্ক কোথায়? লিঙ্ক কমেন্টে আছে, কমেন্টটা পিন করে দেওয়া হবে, ঠিক আছে। পিন কমেন্টে দেখো। আমি হচ্ছে দাঁড়াও, আমি একবার বলে আসি কমেন্টটা পিন করতে। অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, সো কমেন্টটা অনেক উপরে উঠে গেছে না? আচ্ছা, সমস্যা নাই, আমরা এখনই পিন করে দিচ্ছি কমেন্টটা। ওকে, কমেন্টটা এখনই পিন করে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। ওকে, এরপর আমরা এখন ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনে চলে যাব, ঠিক আছে। ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনে চলে যাব, সেটার জন্য একটা জিনিস বুঝো, ফরম্যাটটা দেয়া ছিল। আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের যে গ্রামার পার্টটা আছে, গ্রামার পার্টের রুলস অ্যান্ড রেগুলেশনস আর ভেরি ইম্পর্টেন্ট। গ্রামার পার্ট থেকে পার্টিকুলারলি মানে বলে দেয়া আসলে যায় না যে এটা পড়ো ওইটা পড়ো, কারণ এটা প্রথমত উচিত না, ঠিক আছে। গ্রামার ভালো করে শেখা উচিত। সো সাজেশন গ্রামারে দেওয়াটাই আসলে একটু অনৈতিক লাগে। এবং দ্বিতীয়ত, গ্রামারে প্রত্যেকটা রুল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রুল শেখা ইম্পর্টেন্ট, সেটা তোমার আজকের এই ক্লাসের জন্য, আজকের মানে কিছুদিন পরের এক্সামের জন্য এবং সারা জীবনের জন্য, ঠিক আছে। সো ইংলিশ সেকেন্ড পেপারে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রাইটিং পার্টের সাজেশনগুলো, ঠিক আছে। সাজেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাইটিং পার্ট। তো দেখো, এই যে আমাদের কিছু কমন প্যারাগ্রাফ আছে, তোমার ট্রি প্ল্যান্টেশন, লোডশেডিং, গুলো ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ক্লাস 9-এ উঠছি, আমরা একটু কি ইউজ করব? আমরা একটু হুক ইউজ করব, হুক, ঠিক আছে। হুক মানে কি? হুক মানে হচ্ছে আমাদের বড়শির সামনে একটা কাঁটা থাকে না, যেটার মধ্যে মাছ আটকায় যায়। আমি মাছ আটকাতে পারি না, দাঁড়াও। তো আচ্ছা, মাছ কেমন হয় বলো তো? ধরো একটা মাছ, ঠিক আছে, একটা লেজ, আমার আঁকা অনেক খারাপ, ঠিক আছে, কি মজা নিও না। ধরো একটা মাছ আটকা গেছে। সো হুকে যেরকম মাছ আটকায় যায়, তোমার যেন প্রথম যেই সেন্টেন্স, প্রথম 1-2টা সেন্টেন্সের প্যারাগ্রাফে যেন যে টিচার, সে যেন আটকায় যায়, ঠিক আছে। টিচার যেন কোনোভাবেই তোমার কি পেজ গুনে নাম্বার দেওয়ার সুযোগ না পায়, যেন তোমার প্রথম 1-2টা সেন্টেন্স পড়েই সে যেন একদম এত ইন্টারেস্টেড হয় যে আরে কি লিখছে দেখি তো। একটা এক্সাম্পল দিই, ধরো ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ ধরো লেখা আছে, ট্রি প্ল্যান্টেশন মিনস প্ল্যান্টিং ট্রিজ ইন গার্ডেনস অর সামথিং, এরকম করে একটা খুবই বোরিং একটা স্টার্টিং। আরেকটা হচ্ছে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস হু নেভার লিভ আওয়ার সাইড বাট
আস হিউম্যানস অলওয়েজ পুশ দেম অ্যাওয়ে। চিন্তা করো, এই সেন্টেন্স যদি তুমি লেখো, ঠিক আছে, কত ইউনিক। ঠিক আছে, আমি বলছি না এটাই লেখা লাগবে, নিজের মতো বানাও, প্রত্যেকটা জন্য নতুন নতুন হুক বানাও। ঠিক আছে, এবার যদি সুন্দর করে এরকম একটা সেন্টেন্স দিয়ে শুরু করো, ঠিক আছে, তাহলে চিন্তা করবা, মানে তাহলে চিন্তা করে তুমি যদি চেক করতা তাহলে তোমার কাছে কত ভালো লাগতো। ঠিক আছে, তো টিচারদের কাছে অনেক ভালো লাগবে। ওকে, সো একটু হুক দিও, প্লাস প্লাস যেহেতু বড় হয়েছো, ক্লাস 9-এ উঠছো, কিছুদিন পর 10-এ উঠবা, অবশ্যই ভোক্যাবুলারি ভালো করে ইউজ করবা। ওকে, ভোক্যাবুলারিগুলো ভালো করে ইউজ করবা। ওকে, কোনোভাবেই একদম পানসে ব্ল্যান্ড পান্তা ভাত মার্কা লেখা যেন না হয়। ঠিক আছে, লেখার মধ্যে যেন স্পাইস থাকে। স্পাইস মানে কি, একটু ভোক্যাব, একটু হচ্ছে ঘোরানো পেঁচানো সেন্টেন্স, একটু এমন সেন্টেন্সেস যেগুলো হচ্ছে কি একটু সাহিত্য রস আছে জিনিসটার মধ্যে। ওকে, সায়েন্সের সাবজেক্টে সাজেশন লাগবে, একটু তাড়াতাড়ি দিয়েন প্লিজ। অবশ্যই তোমাদের একটু যেটা বলা হয়েছে, রবি মঙ্গল বৃহস্পতি প্রত্যেক সপ্তাহে হচ্ছে তোমাদের একটা করে সাজেশন লাইভ যাবে, এবং যেদিন যেটা সাজেশন লাইভ যাবে সেটা পিডিএফও দিয়ে দেওয়া হবে। এফআরবিতে যারা আছে তাদের পিডিএফ সব একসাথে দিয়ে দেওয়া হবে, এবং যারা ফ্রিতে পেজে দেখছো, লাইভ দেখছো, ফেসবুকে আছো, তোমাদের প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতি একটা করে পিডিএফ দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করলেই হবে। ওকে, ফর্মটা খুব শীঘ্রই তোমাদের পিন করে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা প্যারাগ্রাফ একটু ভালো করে পড়ে তারপর হচ্ছে নিজের মতো করে বানায়ো। তোমাদের পুরো ক্লাসের শেষের দিকে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট সাজেশন দেবো। ঠিক আছে, ক্লাসটা পুরোটা দেখো, নেক্সট পেজেই হচ্ছে শেষ, নেক্সট পেজে প্রত্যেকটা দেখায় তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। ওকে, আচ্ছা, ফর্মাল লেটার ইমেল, ইনফর্মাল লেটার ইমেল, ঠিক আছে, দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার সাজেশন হচ্ছে যদি অপশন থাকে ফর্মাল লেটারটা লিখে ফেলার। ঠিক আছে, কারণ ছোট, প্রিসাইজ রুলস আছে, এবং এটা অবশ্যই প্রত্যেকটার জন্য ফরম্যাট মেইনটেইন ফরম্যাট। ঠিক আছে, মেইনটেইন ফরম্যাট। ওকে, দ্যাট ইজ ওয়ান থিং। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে ইনফর্মাল লেটারগুলো আছে না, ইনফর্মাল লেটার, এগুলোর মধ্যে পুট স্টোরিজ কিরকম, আমি বলছি না যে মানে কমপ্লিট স্টোরির মধ্যে পুরো গল্প লিখতে হবে। পুট স্টোরিজ মানে কি, স্টোরিজের এসেন্স, আচ্ছা স্টোরি এসেন্স লিখে দিই। পুট স্টোরি এসেন্স। ওকে, পুট স্টোরি এসেন্স কেন যেন রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, তোমরা যে ডায়লগ লেখো মাঝে মধ্যে, তোমরা যে লেটার লেখো, একদম মানে কেমন পানসে, যে হাই হাউ আর ইউ ডুইং, এরকম হাবি যাবি ডায়লগ আসে। আবার হচ্ছে ধরো লেটার লিখছো, ডিয়ার, লাস্ট কে কমেন্ট করছে হিওয়ান বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা, ডিয়ার হিওয়ান, hope you are fine, I am also fine. Last week you wrote me a letter where you asked me about experience about visiting picnic অথবা last winter, ধরো আরেকটা ইয়ে করি, experience of how I spent my last summer vacation. Now I will be writing about this. কত মানে সবাই এটা লেখে, এটা কি ভালো লাগে? একটা টিচার যে 100-200 খাওয়া চেক করছে, ঠিক আছে, সে যতবার এটা দেখবে ততবার 6-7 দিয়ে চলে যাবে। ঠিক আছে, সে মাথায় একটা স্কোর সেট করবে, এই স্টার্টিংটা দেখবে, ওই সেট স্কোরটা দিয়ে দিবে। তোমার ভালো করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে টিচারের মাথায় যে সেট করা স্কোরটা, যে টিচারের মাথায় যে সেট করা খাঁচাটা স্কোরের, ওই খাঁচা থেকে বেরোয় আসা। ঠিক আছে, তোমার কাজ হবে ওই সেট স্কোরটা ভেঙে বেরোয় আসা, এবং ভেঙে বেরোয় আসার জন্য টিচারকে চমকাই দিতে হবে। চমকাই কেমনে দিব? খুব একটা সুন্দর স্টার্টিং, ধরো বললাম যে হচ্ছে ডিয়ার, লাস্ট কমেন্ট কাজী করছে, আচ্ছা ডিয়ার কাজী সামি। ঠিক আছে, ডিয়ার কাজী সামি, হোপ ইউ আর ডুইং গ্রেট, I am writing this letter being very exhausted because I just got back home, but I am still writing because I am very excited to tell you about my experience of my summer vacation, অথবা হচ্ছে সামার ভ্যাকেশন গেটওয়ে। ঠিক আছে, গেটওয়ে মানে হচ্ছে আমরা ঘুরতে গেছি। ওকে, এটা যদি লেখো তাহলে চিন্তা করো কত সুন্দর লাগে শুনতে, কত সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, তখন ওই যে সেট স্কোরটা যেটা ছিল টিচারের মাথায়, ওটা থেকে সে একটু বেরোবে, আরে একটু ইউনিক লিখছে, যে কি আছে এখানে, পড়ি তো। তারপর সে পড়া শুরু করবে, এবং পড়ার পরে তুমি যদি সুন্দর ভোকাব ইউজ করো, তুমি যদি সুন্দর স্টোরি ইউজ করো, তুমি যদি সুন্দর করে পুরো লেটারটা একটু সাজায় গুছায় পরিপাটি করে লেখো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে তোমার
লেটারে একটু বেটার স্কোর আসবে। রুমানা বলছে গরিবস বলে নাম নেয় না ভাইয়া, না আমি যখন নাম নেওয়া লাগে একদম লাস্ট যে কমেন্টটা দেখি আমি ওটা নিয়ে নিই, ঠিক আছে। যে এক্স জিয়াম আবার হচ্ছে সরি লিখতেছে একজনকে, ওরে বাপ রে বাপ কতগুলা সরি। ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। আচ্ছা এরপর আসে কম্পোজিশন। কম্পোজিশনে অবশ্যই মাল্টিপল প্যারাগ্রাফ দিতে হবে, এবং কম্পোজিশনে মাল্টিপল প্যারাগ্রাফ দেওয়ার সময় অবশ্যই প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা আলাদা টপিকের হওয়া লাগবে। কম্পোজিশনে আমি একটা জিনিস খুব খেয়াল করি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ আলাদা করার জন্য মানুষজন র্যান্ডমলি গ্যাপ দিয়ে একই জিনিস আবার লেখা শুরু করে। ধরো কথার কথা ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্স অফ নিউজ পেপারের তো 3-4টা ইম্পর্টেন্স আছে, 5-6টা ইম্পর্টেন্স তুমি লিখবা, তো একটা ইম্পর্টেন্সকে তুমি 2-3টা পয়েন্টে লিখলে সমস্যা, একটা ইম্পর্টেন্স ভালো করে একটা পয়েন্টে লেখো, এবং ওটার মধ্যে যেভাবে সাব টপিক থাকে তখন আলাদা করতে পারো, ঠিক আছে। কিন্তু একটা মানে টপিক শেষ হয় নাই বা সাব টপিক শেষ হয় নাই, তুমি গ্যাপ দিয়ে আবার অন্য প্যারাগ্রাফে চলে গেলে এটা দেখতে বাজে লাগে। তোমার প্যারাগ্রাফ বেশি হইলো কিন্তু তোমার যদি হচ্ছে কোহেরেন্ট না হয়, বোঝা না যায়, ঠিক আছে, তাহলে নাম্বার কিন্তু বেশি আসবে না, ঠিক আছে। সো এগুলা ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়বা, এবং কম্পোজিশনটা কোহেরেন্ট লিখতে হবে, কোহেরেন্ট, ওকে, কোহেরেন্ট লিখতে হবে, ওকে। আচ্ছা এখন যেহেতু সবগুলা দেখায় ফেলছি আমরা, তোমরা অলরেডি জানো পিডিএফ কিভাবে পাবা, সাজেশনের কন্টেন্টের ব্যাপারটা শেষ, ঠিক আছে, সব ক্লিয়ার। এবার তোমাদেরকে একটা হ্যাক শেখাবো, ঠিক আছে। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময়ের মধ্যে এই ইম্পর্টেন্ট হ্যাকটা যেন সবাই শিখতে পারে, সেটা তোমাদের সব ফ্রেন্ডকে মেনশন দাও, আবার শেয়ার করো, লাগলে ফ্রেন্ডটাকে কল দাও 30 সেকেন্ডের মধ্যে, জলদি ডাক দিয়ে, ঠিক আছে, জলদি ডাক দিয়ে হচ্ছে ওদেরকে বলো যে এই জলদি আসো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জারিফ ভাই শিখাতে যাচ্ছে, ঠিক আছে। 30 সেকেন্ড সময় তোমাদের খুব শীঘ্রই শুরু করবো, ওকে। জলদি সবাই তোমরা মনোযোগ দাও, তোমরা যারা আসো অলরেডি তোমরা একটু মনোযোগ দাও, ওকে। আর অন্যান্য বিষয় সাজেশনগুলো প্রতি রবি মঙ্গল বৃহস্পতি একটা করে সাজেশন লাইভ হবে, এবং সেই দিন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। ভাইয়া সামারি লেখার নিয়মটা শিখা দেন। সামারি লেখার নিয়মটা সামারিজ করেই বলি, ঠিক আছে। প্রথমত প্যাসেজের 1/3 বেশি হবে না সামারি। দ্বিতীয়ত প্যাসেজ পুরাটা পড়তে হবে, প্যাসেজের মধ্যে কি কি ফ্যাক্টর আছে বের করতে হবে। ধরো হুমায়ুন আহমেদকে নিয়ে একটা প্যাসেজ আছে, ঠিক আছে, তুমি হুমায়ুন আহমেদের প্যাসেজটা পুরাটা পড়লা, হুমায়ুন আহমেদের জীবনের কি কি অ্যাসপেক্ট আছে, তার জন্মের অ্যাসপেক্ট আছে, তার পরিবারের অ্যাসপেক্ট আছে, তার শিক্ষার একটা অ্যাসপেক্ট আছে, তারপর তার শিক্ষকতা জীবনের একটা অ্যাসপেক্ট আছে, এবং তার তিনি বই লিখতেন, নাটক বানাতেন, সিনেমা বানাতেন, ঠিক আছে, ডিরেক্টর ছিলেন, এটা একটা অ্যাসপেক্ট আছে, এবং মারা যাওয়ার একটা অ্যাসপেক্ট আছে। প্রত্যেকটা অ্যাসপেক্ট তোমার প্যাসেজে 3-4 লাইন করে দেয়া না, প্রত্যেকটা অ্যাসপেক্ট এক লাইনে চলে আসবে, ঠিক আছে। ধরো জন্ম, তিনি এত সালে জন্মেছেন, এখানে জন্মেছেন, তার বাবার নাম এটা, মার নাম এটা, বাবার নাম মার নাম সামারিতে আসে না, তাহলে ছোট করে জাস্ট বলে দিবা যে হুমায়ুন আহমেদ ব্র্যাকেটে 19 সামথিং টু হচ্ছে 2002, 1948 মেবি, আমি শিওর না, একটু চেক করে নিও, মানে জন্মসাল আমি ভুলে গেছি, ওকে, 19-2012 ওয়াজ বর্ন ইন, এখানে, ওকে। পুরো অ্যাড্রেসে লেখা লাগবে না, শুধু জেলার নাম লিখলে এনাফ। আচ্ছা, his father was a police officer who was killed during Liberation War. Despite his tragic family event, Humayun Ahmed was a very brilliant student and stood second in SSC of Rajshahi board, and eventually became a teacher in Dhaka University chemistry department where he studied. তার দেখো এক সেন্টেন্স আমি পুরো একটা বড়সড় প্যারাগ্রাফ করে ফেললাম, ঠিক আছে। এরপর তার হচ্ছে তার জীবনে কি কি লিখছে এবং সে যে ডিরেক্টর ছিল এগুলো হচ্ছে একটা লাইনে লিখবা, আবার হচ্ছে ধরো আরেকটা লাইনে সে যে হচ্ছে কি কি পাইছে, হি ওয়াজ হাইলি অ্যাওয়ার্ডেড বিকজ অফ হিজ ট্যালেন্ট ইন হিজ এন্টায়ার লাইফ, লাইক 21শে পদক অ্যান্ড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, এগুলো লিখবা, ব্র্যাকেটে ইয়ার লিখলে না লিখলে ইটস ওকে। তারপর লাস্টে হি লাইজ ইন পিস ইন নুহাসপল্লী, ঠিক আছে। তাহলে চিন্তা করো যে কত বিউটিফুলি তুমি পুরো ব্যাপারটাকে একটা ছোট করে আনলা, ঠিক আছে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সামারি হচ্ছে ছোট করার জিনিস, সামারি কোনোভাবে বড় করা যাবে না, প্যাসেজের 1/3 ম্যাক্সিমাম। আচ্ছা এবার মেইন জায়গাটা চলে আসি, রাইটিং এর জন্য তোমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। রাইটিং এর জন্য তোমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ আছে, যেটা আমাদের সময় ছিল না, সেটা হচ্ছে এআই। আচ্ছা তোমাদেরকে শর্ট করে বুঝিয়ে দেই এআইটা কিভাবে তোমরা ব্যবহার করবা, মিসইউজ করবা না, ইউজ করবা, অ্যাবিউজ করবা না, মিসইউজ করবা না, ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা বুঝো, এআই হচ্ছে জেনারেটিভ এআই, তোমাদেরকে লিখে দিচ্ছে, তার মানে কি তুমি এআই কে দিয়ে লেখাবা না, তাহলে বোঝা যায় এআই খুব একটা ভালো নিজে লেখে না, ঠিক আছে। এআই যেটা লেখে সেটা খুব পাঞ্চে লেখা হয়, ঠিক আছে। ধরো মাঝে মধ্যে কিছু বই কিছু পাঞ্চে ডায়লগ থাকে না, পাঞ্চে চরিস থাকে, ওইরকম হয়। তাহলে এআই কে দিয়ে কিভাবে লেখাবা, তুমি নিজে
এগুলা লিখবা, কম্পোজিশন পুরো একটা নিজে লিখবা, ঠিক আছে? ইনফরমেটিভটা পুরো একটা নিজে লিখবা, লাগলে টাইপ করবা, লাগলে খাতায় লিখবা, কিন্তু স্পষ্ট করে লেখো, না হলে হাতে লেখা বোঝা যায় না, এআই বুঝে না। অথবা ফর্মালিটা পুরোটা নিজে লিখবা, স্টোরিজ পুরো নিজে লিখবা, ডায়লগ পুরোটা নিজে লিখবা, ঠিক আছে? লিখে নিজের মতো স্টোরি বানাবা, নিজের ম্যাক্সিমাম ক্রিয়েটিভিটি ইউজ করবা, ঠিক আছে? নিজের ম্যাক্সিমাম ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করবা। ম্যাক্সিমাম ক্রিয়েটিভিটি ইউজ করবা। এরপরে নিজে ম্যাক্সিমাম ক্রিয়েটিভিটি ইউজ করার পরে এরপর তুমি হচ্ছে অনেক এআই আছে, জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, পারপ্লেক্সিটি আছে। পারপ্লেক্সিটি যদিও রিসার্চের কাজে ইউজ হয়, বাট এটাও করতে পারে। তারপর হচ্ছে কি জানি কোপাইলট আছে, ঠিক আছে? এরকম অনেক কিছু, যেটা ইচ্ছা, ঠিক আছে? আমি মোস্টলি জেমিনি ইউজ করি, তারপর চ্যাট জিপিটি ইউজ করি, পারপ্লেক্সিটি রিসার্চের কাজে ইউজ করি, এইসব কাজে ইউজ করা হয় না। ওকে, এখন এই নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে তুমি যেটা লিখছো না, এটা দিয়ে এআই কে বলবা, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 9 হু ইজ রাইটিং দিস ইনফর্মাল লেটার অথবা ইমেল অথবা কম্পোজিশন ফর অ্যাকাডেমিক পারপাস। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই রাইটিং, মাই ক্রিয়েটিভ রাইটিং, সো গিভ মি আ স্যাম্পল অফ দিস ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার বা কম্পোজিশন বা প্যারাগ্রাফ ডায়লগ ডিপেন্ডিং অন মাই রাইটিং, ঠিক আছে? অন মাই রাইটিং। ওকে, যে আমি তোমাকে স্যাম্পল দিলাম, এটার উপর বেস করে আমাকে একটা একাডেমিক লেখা লিখে দাও, ঠিক আছে? এআই তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে ভালো ভালো ভোক্যাব দিবে ভালো ভালো, ঠিক আছে? তারপর সেন্টেন্স, ইন্টারেস্টিং সেন্টেন্স দিবে, সেন্টেন্স দিবে। তারপর ধরো প্যারাগ্রাফ বা কম্পোজিশন বা স্টোরির জন্য তুমি হচ্ছে এআই কে বলে একটা হুক লাগাই দাও, ঠিক আছে? এআই তোমাকে একটা হুক লাগাই দিবে, একটা হুক সেন্টেন্স, একটা সুন্দর কনক্লুশন দিয়ে দিবে। তুমি বলো যে এটা একটা সুন্দর কনক্লুশন লিখে দাও, একটা কনক্লুশন লিখে দিবে। এরপরে তুমি নিজের লেখাটা এবং এআই এর লেখাটা মিলায় আবার নিজে রিরাইট। ওকে, নিজে রিরাইট। আমি তোমাদেরকে আবারও বলছি, তুমি যদি এআই এর লেখাটা মুখস্থ মেরে দাও তাহলে নাম্বার কম পাবা, কারণ এআই এর ক্রিয়েটিভিটি নাই। এআই হচ্ছে 1 কোটি, মানে কোটি কোটি লক্ষ লক্ষ হচ্ছে স্যাম্পল ইউজ করে একটা মিক্স করে বানায়, ঠিক আছে? তো তুমি যদি নিজে একটা স্যাম্পল না দাও এবং তুমি যদি স্পেসিফাই না করে দাও তুমি কিরকম বানাবা, কিরকম লেখা চাও, এআই তোমাকে একটা জগা খিচুড়ি দিবে, ঠিক আছে? যেটা দিলে তুমি এক্সামে মার্ক খুব কম পাবা। সো অবশ্যই এই স্টেপগুলো ফলো করবা। নিজের ক্রিয়েটিভিটিতে একবার লিখবা, এআই এর কাছ থেকে হচ্ছে যেই প্রম্পটটা বললাম ওটা নিজের মতো সাজিয়ে নিবা। প্রম্পট একদম এটা হইতে হবে এমন কোনো কথা নাই, নিজের মতো করে লিখে তারপর হচ্ছে ভোকাব, তারপর ইন্টারেস্টিং সেন্টেন্স এগুলো নিবা, ওগুলা শিখবা, একটা হুক নিবা, একটা কনক্লুশন নিবা, তারপর নিজে এআইটা দেখে এবং নিজেরটা দেখে একটা নতুন করে লিখবা, ঠিক আছে? এখন এমন না যে সবগুলোর জন্য এটা করতে হবে। তুমি যদি প্রত্যেকটা থেকে 3-4টা করে করো, তাহলে দেখবা এটা থেকে 3-4টা, এগুলো থেকে 3-4টা, আবার এগুলো থেকে আবার 3-4টা করে করো, ঠিক আছে? তাহলে দেখবা তুমি অলরেডি এমনি অনেক এক্সট্রা ওয়ার্ড শিখে যাচ্ছ, অনেক সেন্টেন্স স্ট্রাকচার নতুন করে শিখে যাচ্ছ, ইউজ টু হয়ে যাচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের সাথে, এবং এরপরে তোমরা নিজেরাই সুন্দর করে লিখতে পারবা, ঠিক আছে? সো দ্যাট ইজ ইট ফর টুডে সাজেশন ক্লাস। তোমাদের সাজেশনের কন্টেন্ট দিয়ে দিলাম, তোমাদেরকে জীবন আগানোর জন্য সাজেশন দিয়ে দিলাম, ইংলিশ আগানোর জন্য সাজেশন দিয়ে দিলাম। একটা কথা এমডি হিউয়ান বিশ্বাস অনেক বারবার বলছিল কমেন্টে, যেটা আমি ভাবছিলাম অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে ইংলিশ একটা ভাষা এবং একটা ভাষা খুব সহজ, ঠিক আছে? ইংলিশকে কঠিন করার কোনো দরকার নাই। ইংলিশকে তুমি যদি একটা ভাষা হিসাবে দেখো তাহলেই দেখবা যে অনেক ইজিলি পারতেছো। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। পিডিএফ এর লিঙ্কটা দেয়া আছে, ফর্ম লিঙ্কটা দেয়া আছে পিডিএফ পাওয়ার জন্য। ফর্মটা জলদি ফিল আপ করে ফেলো। এটা ক্লাস 9 এর জন্য ক্লাস হচ্ছে, ইয়েস ক্লাস 9 এর জন্য সাজেশন লাইভ হচ্ছে। অবশ্যই পিডিএফটা পাওয়ার জন্য গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো। এবং এইটা শেষ হওয়ার পরেও, এই ক্লাসটা শেষ হওয়ার পরেও কিন্তু লাইভ ক্লাসটা থাকবে। তোমাদের যদি আবার লাগে একবার এসে দেখে যেও কোনটা কিভাবে হ্যাক বলে দিচ্ছে, ওটা একবার টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছে, ওগুলো একবার দেখে যেও। তোমার ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেষ হওয়ার পরেও শেয়ার করো, যেন ওরা নিজেদের সময় রিওয়াজ দিতে পারে। অ্যান্ড দিন শেষে অবশ্যই নিজের পড়ালেখা চালায় যাও, নিজের খেয়ালও রাখো, ঠিক আছে? নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো, সামনে শীতকাল আসছে, সো কোনোভাবে যেন অসুস্থ না হয়ে যায়, সামনে ফাইনাল পরীক্ষা আসছে। সো টেক কেয়ার গাইজ, আমার জন্য দোয়া করো। আবার দেখা হবে তোমাদেরকে ক্লাস 9 যারা এফআরবিতে আছে এফআরবিতে, এবং ইনশাআল্লাহ সামনের বছর একাডেমিক প্রোগ্রামে। তো দ্যাটস ইট ফর টুডে। দ্যাট ওয়াজ দ্য সাজেশন পাওয়ার জন্য এগেইন গুগল ফর্মটা ফিল আপ করো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, আসসালামু আলাইকুম।